আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই অনলাইন ক্লাসে। আমার আজকের অনলাইন ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি, এবং আজকে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট নিয়ে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যারকে এবং আমাদের প্রশাসনের সকল ইনচার্জদ্বয় এবং কর্মচারীবৃন্দ, যারা নাকি আমাদের এই করোনাকালীন সময়েও অনলাইন ক্লাস চলমান রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তো যেমনটা তোমরা সবাই জানো যে আমাদের সরকারের তরফ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই করোনাকালীন এই সময়ে, যাতে আমরা পড়াশোনা চলমান রাখতে পারি এবং তোমাদের পরীক্ষা নেওয়ার একটা বিকল্প পদ্ধতি হিসেবে সেটা নেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল হবে। তো এসএসসি পরীক্ষার এই যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে আলোচনাটা, এটা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে করবে, কারণ এটার উপর যেহেতু তোমাদের মার্কিং হবে, তাহলে অবশ্যই অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনেক। তোমরা আগে যেমনটা করেছো যে অ্যাসাইনমেন্ট অনেকটা দেখে কিংবা গুরুত্বহীনভাবে করেছো, এমনটা করো না। অবশ্যই খুব যত্ন সহকারে শিক্ষকদের সহায়তা নিয়ে বাসায় বসে পড়াশোনা করে, স্টাডি করে, গবেষণা করে তারপর তোমরা অ্যাসাইনমেন্টে লিখবে। তো অ্যাসাইনমেন্ট লেখার কিছু নির্দেশনা আছে যা আমি তোমাদের বলতে চাই। তা হচ্ছে যে অবশ্যই অ্যাসাইনমেন্টটি আলোচনা হবে, লেখা হবে A4 সাইজের কাগজে। অ্যাসাইনমেন্ট যাতে এমন না হয় যে আমরা একই সাথে একাধিক সাইজের কাগজ দিয়ে দিলাম, অথবা অনেক বড় কাগজে লিখলাম অথবা অনেক ছোটো কাগজে লিখলাম। তো এর জন্য স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে A4 সাইজ। অফসেট পেপার হলে খুব ভালো হয়। এবং অবশ্যই আমরা অ্যাসাইনমেন্ট যেহেতু একটা রুচিশীল ব্যাপার, এবং অ্যাসাইনমেন্ট নেওয়াই হয় যতটুকু ভালো সম্ভব প্রেজেন্টেশন যাতে ভালো হয়, প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে। তো অবশ্যই চেষ্টা করবে যে অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন যাতে খুব ভালো হয়। হ্যাঁ, যে প্রেজেন্টেশন ভালো হলে দেখা যাবে এটার মার্কসও ভালো আসবে। তো এই কারণে অবশ্যই এই অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে কাটাছেঁড়া করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে। সময় নিয়ে একবারে বসে লিখতে গেলে যদি হাতের লেখা খারাপ হয়, তাহলে প্রথমে কিছু লিখে পরবর্তীতে আবার লিখতে বসতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা একটা পেজে লিখব, আমরা উভয় পৃষ্ঠা লিখব না। তারপর স্কেল করে রুল করে নিব যাতে আমাদের লেখার সৌন্দর্য থাকে। তো আমি যে আলোচনা করব তা তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমরা লিখতে কিছুটা উপকৃত হও। কিন্তু আমার এই আলোচনাই সর্বশেষ নয়, যাতে তোমরা কেউ এই কাজটা করো না যে ক্লাসটা দেখেই সে অনুযায়ী লিখে দিলা, এই কাজটা করবে না। আমি কিন্তু আবার বলছি যে অ্যাসাইনমেন্ট ভিত্তিতে আলোচনা হচ্ছে এটা জাস্ট, যাতে তোমরা একটা ধারণা পাও, যাতে তোমরা লিখে তোমাদের সুবিধা হয়। তো অ্যাসাইনমেন্টের তো প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদের এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়েছে 2টা। তো অর্থনীতির প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় 2টা থেকেই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্ট অর্থনীতির প্রথম পত্র থেকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, সেটি আসলে কী দিয়েছে তা আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে আমাদেরকে আলোচনা করতে বলেছে কিংবা আমাদের শিখতে বলেছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা, তারপর মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা অসুবিধা মূল্যায়ন, কোন অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো, তার সপক্ষে যুক্তি, এগুলো। ঠিক আছে, তো আমরা একটু লিখে দিই যে আসলে কি আলোচনা করব আমরা। যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা
মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য তুলনামূলক সুবিধা ও অসুবিধা। ঠিক আছে, তো প্রথমে যদি আলোচনা করি বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা। তো অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণার আগে আমাকে জানতে হবে যে অর্থনৈতিক ব্যবস্থাটা কী আসলে। অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিষ্ঠান অথবা দেশ পরিচালনার ক্ষেত্রে যেই অর্থনৈতিক একটি কাঠামো প্ল্যানিং আমরা গ্রহণ করি, তো ওই যে অর্থনৈতিক প্ল্যানিং কিংবা কাঠামোর ভিত্তি করে আমার প্রতিষ্ঠান তথা রাষ্ট্র পরিচালিত হবে, সেটাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। মানে আমরা যে অর্থনৈতিক কার্যক্রমগুলো করি তার কিন্তু একটা প্ল্যানিং থাকে, তার একটা প্ল্যানিংয়ের উপর ভিত্তি করে আমরা করি। ওই প্ল্যানিংটি আসলে অর্থনৈতিক ব্যবস্থা। তো এক এক প্রতিষ্ঠান, এক এক রাষ্ট্র, এক এক অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। তো এর মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা মূলত 4 প্রকার ধরা হয়, যে কী যে সমাজতান্ত্রিক বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, আর 3 হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, আর 4 হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তো এই 4টি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ। তো এরপরে আলোচনা করব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এর আগে আমি আলোচনা করে দিই যে এই 4টি অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু 4 রকমের পদ্ধতি। হ্যাঁ, যেমন সমাজ ও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি? সমাজ বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা বাজার অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যেখানে বাজার যা বলবে, বাজার চাহিদা যা থাকবে, যেখানে পণ্যের মূল্য কিংবা উৎপাদন কি পরিমাণ করা হবে তার নির্ধারণ করবে সেই পণ্য উৎপাদক বা ভোক্তা, যেখানে রাষ্ট্রের কোনো নির্দেশনা কার্যকর হবে না। এটি হচ্ছে বাজার বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আমাদের আছে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। তো নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় সরকার প্রধান নির্ধারণ করে দিবে যে কী পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে, কী পরিমাণ পণ্য আমরা উৎপাদন করব, কার জন্য করব, কতটুকু করব, হ্যাঁ, এবং তার মূল্য কত হবে, এই সব কিছুই সরকার নির্ধারিত করে দেবে। এরপর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে আসলে যে অর্থনৈতিক ব্যবস্থাটা ইসলামিক পদ্ধতিতে আগাবে। হ্যাঁ, যেমন ইসলামিক শরিয়া ভিত্তিক, ধর্মীয় শরিয়া ভিত্তিক। তো এটা ইসলামিক শরিয়া ভিত্তিক যেমন আছে, এবং বিভিন্ন ধর্ম অনুযায়ী আছে। অন্যান্য ধর্ম কিছু অর্থনীতি ব্যবস্থা পরিচালনা করার বিধিনিষেধ আছে। তো যার যার ধর্ম অনুযায়ী আসলে এটা পরিচালনা করা যায়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাটাই বেশি কার্যকর হয়। এবং লাস্টলি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কী? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে উপরোক্ত আলোচিত 3টি অর্থনৈতিক ব্যবস্থার যে ভালো গুণগুলো, সে ভালো গুণগুলো নিয়ে খারাপগুলো ত্যাগ করে একসাথে মিশ্রভাবে যে আলোচনাটা করা হয় সেটি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, তাহলে এইটা ছিল মোটামুটি আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা। এরপর মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তো এই 4টি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আবার এই 4টার বৈশিষ্ট্যই তোমরা পাঠ্য বই পাবে। তো 4টা বৈশিষ্ট্য তোমরা ভালো করে পড়বে। তো এর মধ্যে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আসলে
আমাদের অ্যাসাইনমেন্টে আলোচনার বিষয়তে আমি ওইটা নিয়ে আলোচনা করি। তো ওইটা আলোচনা হচ্ছে যে সম্পদের ব্যক্তিগত, সমবায় ও সরকারি মালিকানা। সমাজ অর্থনৈতিক ব্যবস্থা যেমন সম্পদের মালিকানা থাকে ব্যক্তির উপর, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের মালিক থাকে যেমন রাষ্ট্রের উপর, আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে সম্পদের মালিক ব্যক্তিও থাকবে, রাষ্ট্রও থাকবে। হ্যাঁ, তো এটি একটি ভালো ব্যাপার যে দায়ভার কারো একার উপর পড়ে না, লাভ হলেও দুইজনে মিলেই লাভ বন্টন করা হয়, ক্ষতি হলে দুইজনে মিলেই সে ক্ষতি বন্টন করা হয়। তো এরপরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আরও বৈশিষ্ট্য আছে যে ব্যক্তিগত উদ্যোগ। হ্যাঁ, এইখানে ব্যক্তিগত উদ্যোগও দেখা যাবে, ব্যক্তিগত উদ্যোগে কোনো পণ্য উৎপাদিত হতে পারে, আবার সরকারি উদ্যোগেও কোনো পণ্য উৎপাদিত হতে পারে। তারপর মুনাফা অর্জন। হ্যাঁ, তারপর কি মুনাফা অর্জনের ক্ষেত্রে নর্মালি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফা অর্জন হচ্ছে যে মুনাফা অর্জন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। হ্যাঁ, তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার এই যে ভালো ব্যাপারটা, এইটা আবার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্দেশমূলক অর্থনীতিতে কিন্তু মুনাফা অর্জনটাই মূল লক্ষ্য না, কিন্তু নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় এটা একটা মাইনাস পয়েন্ট হিসেবে ধরা হয়, যার কারণে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার এই ভালো গুণটা আমরাকে অ্যাকসেপ্ট করি যে না, আমাদের মুনাফা অর্জন করতেই হবে। তারপর ভোক্তা স্বাধীনতা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যে ভোগ করবে তার স্বাধীনতা থাকে, তার পণ্য বাছাই করার, পণ্য নির্বাচন করার, পণ্যর মূল্য নির্ধারণ করার স্বাধীনতা থাকে। তো এই ছিল মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তারপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা আলোচনা করা কথা বলা হয়েছে অ্যাসাইনমেন্টে। তো অবশ্যই অর্থনৈতিক ব্যবস্থার ভালো মন্দ সব দিকই আছে। তো আমি একটু আগে আলোচনা করছি, আবার একটু আলোচনা করছি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সুবিধা হচ্ছে এটা যে এখানে অন্যের কোনো হস্তক্ষেপ থাকে না, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান নিজের খেয়াল খুশি মতো পণ্য উৎপাদন করতে পারে, দাম নির্ধারণ করতে পারে বাজার বিবেচনা করে। এতে করে পণ্য যারা ক্রেতা তারাও লাভবান হয়, যারা বিক্রেতা তারাও লাভবান হয়, এবং এখানে মুনাফা অর্জন করে মূল উদ্দেশ্য। কিন্তু সমাজ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা সমস্যা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান নিজের খেয়াল খুশি মতো অনেক বেশি পণ্যের দাম রাখে, সেক্ষেত্রে কিন্তু বাজারের কারো কিছু বলার নেই। এক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে যায়। আবার তাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যদি তারা লাভবান না হয় তাহলে তারা পণ্য উৎপাদন করে না। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক পণ্যের প্রয়োজন হলে সেটা আমরা পাই না। তাহলে এটি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি সমস্যা। তো নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার সুবিধা কী? সুবিধা হচ্ছে যে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় পুরোটি সরকারি তদারকি করা হয়। তো সরকারি তদারকিতে সরকারি পর্যবেক্ষণে থাকে বিধায় এতে পণ্য দেখা যায় সরকারি দেশের রাষ্ট্রের প্রয়োজনে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে কিংবা জনগণের প্রয়োজন উপকার যেই জিনিসের দরকার হয় তারা সেই জিনিসটার প্রতি আগ্রহী হয়। এবং যেহেতু মুনাফা অর্জনই নির্দেশমূলক অর্থনীতির মূল লক্ষ্য নয়, সেক্ষেত্রে পণ্যের দাম থাকে নাগালের মধ্যে, এবং এটি অনেক বেশি আমাদের উপকার করে। তবে নির্দেশমূলক অর্থনীতি ব্যবস্থার অসুবিধাটা কি? নির্দেশমূলক অর্থনীতি ব্যবস্থার অসুবিধা হচ্ছে যে এখানে পণ্যের দাম, উৎপাদন সব কিছু সরকার নির্ধারণ করবে, এতে ভোক্তার কোনো স্বাধীনতা নেই, যেটা নাকি একটি সমস্যা। এরপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ভালো দিক কী, খারাপ দিক কী, সুবিধা কী? সুবিধা হচ্ছে যে অবশ্যই সকল অর্থনৈতিক ব্যবস্থার ভালো দিকগুলো নিয়েই এটি গঠিত হয়। সেক্ষেত্রে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সুবিধাই বেশি। অসুবিধা হচ্ছে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গুলো আসলে
অনেক বড় বড় প্রজেক্টে বড় বড় খাতে বিনিয়োগ করা হয়, বড় বড় ক্ষেত্রে এটার বেশি দেখা যায়। স্বল্প বিনিয়োগ কিংবা স্বল্প আয়ের জায়গায় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায় না, যার কারণে দেখা যায় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা শুধুমাত্র একটি পর্যায় কিংবা একটা শ্রেণীভুক্ত হয়ে যায়। আর ইসলামিক কিংবা ধর্মীয় অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে যা যা ধর্ম অনুযায়ী পালন করা হয়, এবং এখানে যা যা ধর্ম, আমি যদি বিশেষ করে ইসলামের কথা বলি, ইসলামিক ধর্ম অনুযায়ী হয়। তো যার কারণে কি হয়, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় যে আমাদের কোরআন সুন্নাহ কিংবা হালাল হারামের যে বিধিবিধান আছে তা সম্পূর্ণ পালন করা হয়। এতে অনেক বেশি হালাল উপার্জন কিংবা ভালো থাকার সুযোগ আছে। আবার আয়ের উপর জাকাত সদকা দেওয়া হয়, যাতে করে আমাদের আয় বরকত সম্পূর্ণ হয় ইসলামিক ভিত্তিক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সর্বোচ্চ সুন্দর কিংবা হালাল আয় হয়, যেটি নাকি খুবই ভালো ব্যাপার। তবে এর অসুবিধা হচ্ছে যে যেহেতু একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই পরিচালিত হয়, এতে সবে অন্তর্ভুক্ত হতে পারে না, এবং তারা চাইলে সব রকমের কাজে সহযোগিতা করতে পারে না। তারা দেখা যায় বিশেষ কোনো কাজে, বিশেষ কোনো জিনিস উৎপাদনে, ক্রয় বিক্রয়ে তারা জড়িত থাকে। তো এই চারটি অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করার পর আমাদের শেষ যেটি আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে কোন অর্থনৈতিক ব্যবস্থাটা হবে হচ্ছে সবচেয়ে ভালো। তো আমি এই চারটি অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করে সর্বশেষ যেটা সিদ্ধান্তে পৌঁছাই যে অবশ্যই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ ভালো। কারণ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সকল অর্থনৈতিক ব্যবস্থার ভালো ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করা হয় এবং খারাপ জিনিসগুলো পরিহার করা হয়, যার ফলে কি হয়, এই অর্থনৈতিক ব্যবস্থায় পণ্য উৎপাদন, ক্রয় বিক্রয়, লেনদেন, যাবতীয় কর্মকাণ্ড সর্বোচ্চ ভালো দৃষ্টিকোণ থেকে, ভালো দিক থেকেই পরিচালিত হয়, এবং এতে আশা করা হয় পণ্য ক্রয় বিক্রয় উৎপাদনে লাভবান হবে এবং ভোক্তারা আনন্দিত হবে। তাহলে এক্ষেত্রে আমার মনে হচ্ছে কিংবা আমার আলোচনার করে যেটা আমি বুঝতে পারলাম যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সর্বোৎকৃষ্ট। তো এই ছিল আমার অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ আলোচনা, প্রথম অধ্যায়ের উপর আলোচনা। এরপর আমি আলোচনা করব হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট।
অ্যাসাইনমেন্ট 2 এ আলোচনা হচ্ছে যে অর্থনৈতিক সম্পদের ধারণা, সম্পদের 4টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা, সম্পদ 4টি বৈশিষ্ট্যের আলোকে ভূমি, নদীর পানি, সূর্যের আলো এগুলো সম্পদ বা সম্পদ নয় তা ব্যাখ্যা, উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ। তো তো সম্পদের আলোচনা হলো আসলে সম্পদ কি। সম্পদ অর্থনীতির ভাষায় সম্পদ হচ্ছে যার মূল্য আছে, হ্যাঁ, যা আমাদের যার উপযোগ আছে, যা আমাদের অভাব পূরণে সক্ষম, তাকে আমরা সম্পদ বলি। সম্পদ বলতে যার হস্তান্তরযোগ্যতা আছে, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আসলে সম্পদ। তো অর্থনৈতিক সম্পদ বলতে বোঝায় যে অর্থনীতির ভাষায় যে পণ্য বা যে জিনিসটি আমরা হস্তান্তরের মাধ্যমে একজন থেকে একজন মালিকানা হস্তান্তরিত হয়, যা আমরা ভোগ করতে পারি, যা আমাদের অভাব পূরণ করতে পারে, যার অর্থের সাথে বিনিময় করার সুযোগ আছে, সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক সম্পদ। তো এই অর্থনৈতিক সম্পদ আবার 4টা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, মানে কোনো পণ্যের যদি এই 4টি বৈশিষ্ট্য না থাকে তাহলে সেটি অর্থনৈতিক সম্পদ হতে পারবে না। 4টি বৈশিষ্ট্য হচ্ছে যে অবশ্যই তার উপযোগ থাকতে হবে, তারপর হস্তান্তরযোগ্য থাকতে হবে, তারপর তার বন্টনযোগ্য থাকতে হবে, অপ্রাচুর্যতা থাকতে হবে এবং বাহ্যিকতা থাকতে হবে। তাহলে এই 4টি বৈশিষ্ট্য হচ্ছে কি কি, যে 1 উপযোগ থাকতে হবে, তারপর বাহ্যিকতা থাকতে হবে, অপ্রাচুর্যতা থাকতে হবে, তারপর বন্টনযোগ্য হতে হবে, মানে বন্টনযোগ্য অথবা হস্তান্তরযোগ্য হতে হবে। তাহলে এই হস্তান্তরযোগ্য হতে হবে। তো এই 4টি বৈশিষ্ট্য আবার আলোচনা যদি করতে যাই তাহলে আলোচনায় আসে যে সম্পদের উপযোগ বলতে কী বোঝায়। উপযোগ বলতে বোঝায় যে সম্পদটা যেন আমার অভাব পূরণ করতে পারে, আমার প্রয়োজনটা মেটাতে পারে, এটি তো সম্পদের উপযোগ। তাহলে অবশ্যই যে অর্থনৈতিক সম্পদ হতে হলে তার উপযোগ থাকতে হবে। বাহ্যিকতা, তারপর এটার মানে বাহ্যিক থাকতে হবে, মানে এটা দৃশ্যমান হতে হবে, হ্যাঁ, এটা দৃশ্যমান হতে হবে এবং এটা বাহ্যিক যেটা অবস্থান থাকতে হবে, যেটা যার কারণে এই বৈশিষ্ট্যের ভিত্তি করে আমরা বন্টনযোগ্য বা হস্তান্তরযোগ্য করতে পারবো, যাতে আমরা কী করতে পারি, এটাকে বন্টন করে আবার কাউকে হস্তান্তর করতে পারি, হ্যাঁ। তো বাহ্যিকতা না থাকলে, তার না থাকে, তাহলে তো আমরা সেটাকে সম্পদ বলতে পারবো না, কারণ আমরা কোনো কিছু না দেখে কোনো কিছুর এমনিতে সম্পদ হতে পারে না। তো সম্পদ হতে হলে অবশ্যই তার বাহ্যিকতা থাকতে হবে, তার একটা অবস্থান থাকতে হবে, তার একটা দৃশ্যমান ভিজিবিলিটি থাকতে হবে। তারপর অপ্রাচুর্যতা, ওই পণ্যের অপ্রাচুর্য থাকতে হবে, যাতে সীমিত, মানে যেটা বোঝায় সীমিত অবস্থা, মানে সীমিত পরিমাণ থাকতে হবে। এমন হলে হবে না যে অনেক আছে, মানে নেই, মানে যেটা সীমিত যোগান থাকতে হবে। কারণ যদি অনেক থাকে তাহলে সেটা তো সম্ভব হতে পারে না, তাহলে সেটা তো সবার জন্য, হ্যাঁ। এবং এই অপ্রাচুর্যতা না থাকলে সেক্ষেত্রে আমরা সম্পদ ধরি না, এবং যার জন্য এই সূর্যের আলো, নদীর পানি, হ্যাঁ, বাতাস, এগুলো কিন্তু আমাদের সম্পদ না, কারণ এগুলো অফুরন্ত আছে, এগুলো কখনো ফুরাবে না। এবং শেষ পর্যন্ত হচ্ছে যে বন্টনযোগ্য সম্পদ হতে হলে অবশ্যই সেটা বন্টন করতে পারতে হবে। তো এরপর আমাদের উদ্দীপকে বলেছিল যে 3টি বিষয়, যে ভূমি, নদীর পানি, সূর্যের আলো, এগুলো সম্পদ কি না। হ্যাঁ, আসলে ভূমি, নদীর পানি, সূর্যের আলো এর কোনো কিছুই কি সম্পদ না। কারণ আমি যেটা বললাম, কারণ এই সবগুলোর কি আছে, অপ্রাচুর্যতা নেই, মানে কি অনেক আছে, হ্যাঁ। ভূমি শেষ নেই, নদীর পানি শেষ নেই, সূর্যের আলো শেষ নেই। তবে
ভূমি যদি আমরা আলোচনা করি যে যদি আমরা বসবাসের জন্য চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ভূমির পরিমাণ কম আছে, তখন সেক্ষেত্রে আবার সেটা সম্পদ পরিণত হবে যদি আমরা বসবাসের জন্য কিংবা ক্রয় বিক্রয়ের জন্য চিন্তা করি। ঠিক আছে? তো নদীর পানি এমনিতে কিন্তু এইটি সম্পদ না, কিন্তু নদীর পানিকে বোতলজাত করে যে বিক্রি করা হয়, তাহলে সেটা কী করা হলো, এটা উপযোগ বৃদ্ধি করা হলো এবং সেটি তখন পানি সম্পদে পরিণত হলো। কিন্তু এমনিতে নদীর পানি সম্পদ না। আবার কি সূর্যের আলো সম্পদ না। হ্যাঁ, কারণ এটা কি অনেক পরিবার আছে, এটা কখনো নিঃশেষ হবে না, এটা কখনো শেষ হবে না। তো এইগুলো হচ্ছে সম্পদ 4টি বৈশিষ্ট্য। এরপর উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ। তাহলে সম্পদের উৎপত্তির ভিত্তিতে সম্পদকে এবার 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, 3 ভাগে ভাগ করা, যেমন কি উৎপত্তির দিক থেকে সম্পদ 3 ভাগে ভাগ করা যায়, যেমন কি প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং কি উৎপত্তিগত সম্পদ, উৎপাদিত সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ উৎপত্তির ভিত্তিতে সম্পদকে 3 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে প্রাকৃতিক সম্পদ কি, প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আমরা পাই, প্রকৃতি থেকে যে সম্পদগুলো পাই সেগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ, যেমন গ্যাস, যেমন কয়লা, যেমন খনিজ তেল, এগুলো প্রকৃতি প্রদত্ত আমাদের সম্পদ। তো এগুলো সম্পদ কেন? কারণ এগুলোর হস্তান্তরযোগ্যতা আছে, কারণ এগুলার বাহ্যিকতা আছে এবং এগুলোর অপ্রাচুর্যতা আছে। কারণ পৃথিবীতে তেল, গ্যাস, কয়লা এগুলোর পরিমাণ কিন্তু সীমিত। হ্যাঁ, একটা সময় পরে যে এগুলো শেষ হয়ে যাবে, তাহলে অবশ্যই এগুলো সম্পদ। এবং এগুলো কি সম্পদ? প্রাকৃতিক সম্পদ। আর এটা কি মানবিক সম্পদ। মানবিক সম্পদ কোনগুলো? মানবিক সম্পদ হচ্ছে যেমন আমাদের দক্ষতা। হ্যাঁ, এটাও কিন্তু একদম শেষ হয়ে যেতে পারে, তাই না? একটা মানুষের কিন্তু একটা নিজস্ব বয়স মতো দক্ষতা থাকে। আমরা যখন কাজ করি, আমরা কেন কর্মজীবনে প্রবেশ করি একটা নির্দিষ্ট সময় পর? কেন আমাদের চাকরি করার ক্ষেত্রে বলে, ব্যবসা করার ক্ষেত্রে নিজস্ব সময় কিন্তু সবাই কিন্তু সব কিছু পারে না। তো এইটার উপর ভিত্তি করে এগুলো মানবিক সম্পদ, যেমন দক্ষতা, প্রতিভা, যেমন গান গাওয়া, ডাক্তার সেবা দেওয়া, তারপর শিক্ষকতা, এগুলো কিন্তু এক একটা মানবিক সম্পদ। তো এরপর হচ্ছে উৎপাদিত সম্পদ। উৎপাদিত সম্পদ কি? উৎপাদিত সম্পদ হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত যে কোনো কিছুই আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে যদি কোনো কিছু উৎপাদিত করি, সেটি হচ্ছে উৎপাদিত সম্পদ। তো এইগুলো হচ্ছে সম্পদের শ্রেণীবিভাগ এবং উৎসের উপর ভিত্তি করে এগুলো সম্পদ শ্রেণীবিভাগ। সম্পদের আরও শ্রেণীবিভাগ আছে, আরও অনেক কিছু আছে, আমাদের পাঠ্যক্রমে আলোচনা করা আছে, আমরা অবশ্যই এগুলো সব আলোচনা করব। তো এই ছিল আসলে আমার এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2টি অ্যাসাইনমেন্টের আলোচনা। তো আমি চেষ্টা করেছি অ্যাসাইনমেন্ট ভিত্তিক এই আলোচনাগুলো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য যে সুবিধা করে সেজন্য সহজ করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। তো আমি আশা করি তোমরা এগুলো থেকে কিছুটা উপকৃত হবা, শিখতে পারবা, ভালো কিছু পারবা এবং পড়াশোনা করতে পারবা। তো আমার সেই আশা ব্যক্ত করি আমি আজকের লাইভটা শেষ করছি এবং তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলোর প্রতি গুরুত্ব দিয়ে ভালো করে পড়াশোনা করে এগুলো শেষ করো। সামনে পরীক্ষা মনোযোগী হও, অন্যান্য বিষয়ের প্রতিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি আমার আজকের অনলাইন ক্লাস। আসসালামু আলাইকুম।